শুনানি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। অভ্যুত্থানে পতন হয়নি। ফর্মার প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা ডিড নট রিজাইন। যে যদি আর্মি উনাকে না সরাতো, উনাকে এখান থেকে না নিয়ে যেত, তাহলে বলতাম যে জনগণ সরিয়েছে। তাহলে বিদেশি কোম্পানিগুলো এই দেশের কোম্পানি খাতটাকে ধরে ফেলবে করেছে, আর তখন অ্যাডভাইজাররা মন্ত্রী হিসেবে স্টাইল করেছে এবং টোটাল জিনিসটাই আনকনস্টিটিউশনাল ইন দ্য গার্ব অফ একটা অপিনিয়ন বাই দি সুপ্রিম কোর্ট থেকে যে অপিনিয়ন নিয়ে ইলিগালি পাওয়ারটা ইউজ করছে, হুইচ ইজ নট কন্টেম্পলেটেড ইন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই, তারপরেও তারা সুপ্রিম কোর্টের অপিনিয়নের প্রেক্ষাপটে তারা দায়িত্ব টেক ওভার করেছে। টেক ওভার পরে তারা গত 18 মাসে দেশের সর্বক্ষেত্রেই একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। ইকোনমি বলো, ব্যবসা বলো, সব ক্ষেত্রে স্বাস্থ্য খাত সহ সব এই সবগুলো জিনিস এই পিটিশনে অ্যালেজ করা হয়েছে এবং আমরা বলেছি যে এটা একটা সিম্পল প্রেয়ারটা ইনকোয়ারি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন হওয়া বাঞ্ছনীয় এবং যাতে ফিউচারেও কোনো ইলেক্টেড গভর্নমেন্টকে আসা ওভারথ্রো না করতে পারে আন্ডার দি গার্ব অফ দি কনস্টিটিউশন, একটা মেকানিজম করে না করতে পারে। সেই জন্য আমরা এই প্রেজেন্ট ইলেক্টেড গভর্নমেন্টকেও সেফগার্ড দেওয়ার জন্য এটা চাচ্ছি যে একটা থরো ইনভেস্টিগেশন ইনকোয়ারি দরকার। এই প্রেয়ারটাই আমাদের ছিল। কোর্ট পুরো বিষয়টাই এই টেকিং ওভার পাওয়ার থেকে আরম্ভ করিয়া আপ টু তার ভিভিআইপি স্ট্যাটাস নিজেকে দিয়েছে, এই সবগুলোই আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট, বোয়িং কেনার এগ্রিমেন্ট সব কিছু মিলিয়ে করা হয়েছে এবং মিসম্যানেজমেন্ট, ডিসম্যান্টেলিং অফ প্রপার্টিস, প্রাইভেট প্রপার্টিস, পাবলিক প্রপার্টিস অ্যান্ড হ্যাঁ টিকাটো যা ডে টু ডে অ্যাফেয়ার্স করেছে ইনক্লুডিং টিকা, সেগুলো আমরা বলেছি একটা ইনকোয়ারি কমিশন করে তারপর থরো ইনভেস্টিগেট করা দরকার। কোর্ট শুনেছেন, এক্সস্টিভলি শুনেছেন, অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেছেন এখানে, থার্সডে অর্ডারের জন্য রাখছি। ভবিষ্যতেও যেন ইলেক্টেড গভর্নমেন্টকে ওভারথ্রো করতে না হয় তার জন্য আমরা বলেছি। কিন্তু আওয়ামী লীগ সরকারের তো পতন ঘটেছে অভ্যুত্থানে, সেটা এখানে অভ্যুত্থান কিনা এটা তো অভ্যুত্থানে পতন হয়নি। তাহলে কি ফর্মার প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা ডিড নট রিজাইন, এটা তো সবাই জানে। রাষ্ট্রপতিও বলেছেন রিজাইন করেন না, হি ওয়াজ ফ্লন টু ইন্ডিয়া। এই তাহলে কনস্টিটিউশনাল মেকানিজমে তো করা হয়নি, কনস্টিটিউশন তো এটা নাই, এই প্রভিশনটা তো কনস্টিটিউশনে নাই। কনস্টিটিউশন যেটা আছে তাহলে অ্যানাদার ম্যান উইল টেক ওভার অ্যাজ প্রাইম মিনিস্টার। আর দিস ইন্টারিম গভর্নমেন্ট এই ডাজ নট ইউসুফেক্টো, এটা তো হেড অফ দি গভর্নমেন্ট অর ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো কনস্টিটিউশনের কোনো প্রভিশন নাই এখানে। তাহলে তো পুরো ইন্টারিম গভর্নমেন্টের সময়টা অবৈধ হয়ে যায়। সেটা কি হবে সেটা দেখা যাবে ইনকোয়ারি কমিশনে। ইনকোয়ারি কমিশন তো আমরা চেয়েছি যে ইনকোয়ারি কমিশন দ্বারা একটা ইনকোয়ারি করা হোক, থরো ইনকোয়ারি। না, কোর্ট বলেছে যে আপনাদের পিটিশন এক্সস্টিভ এবং এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট থিংস ইউ হ্যাভ ব্রট, এটা বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট থিংস। হ্যাঁ জি আপনি বলেছেন। হ্যাঁ, জাস্টিস সোহেল আহমেদ সোহেল অ্যান্ড জাস্টিস ফাতেমা আনোয়ার। আমি একটু বলি, the petitioner himself will also address the press. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি এই পিটিশনটা, আমাদের প্রেয়ার খুব সিম্পল। আমরা অনেক কথা বলেছি, চেয়েছি কি একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল। আমরা কিন্তু কোনো টিওআর বলি নাই যে এই 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 জিনিস ইনকোয়ারি করবেন, প্রেয়ারে নাই। প্রেয়ারে শুধু আছে যে আপনি সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা আপনি দেখেন যে উনি কি করেছেন না করেছেন। টার্মস অফ রেফারেন্স কমিশনের কি হবে এইটা সরকার ঠিক করবে। আমরা বলি নাই আমাদের পিটিশনে যে এই টার্মস অফ রেফারেন্স। তো আমি মনে করি অ্যাটর্নি জেনারেল সাহেব এসেছেন, উনি বলেছেন যে আমি একটু জেনে আসি, অর্থাৎ উনি ইনস্ট্রাকশনস নেবেন। ভেরি গুড, ফেয়ার ইনাফ। আমরাও চাই যে উনি ইনস্ট্রাকশনস নিয়ে আসুক এবং যদি ওনারা সরকার মনে করে
যে না কোনো ইনকোয়ারি আমরা করব না? আপনারা দেখবেন যে প্রশ্নটা করেছেন উনি আমার কাউন্সিলকে, সেটা হচ্ছে যে অভ্যুত্থান না তাহলে কি? এই প্রশ্নের উত্তরে আমি বলছি যে যদি আর্মি উনাকে না সরাতো, উনাকে এখান থেকে না নিয়ে যেত, তাহলে বলতাম যে জনগণ সরিয়েছে। আর্মি তো রাস্তা খুলে দিয়েছে জনগণের জন্য, ব্যারিয়ার সরিয়ে দিয়েছে। আমি শেখ হাসিনা সরকারের পক্ষে বলছি না, আমি তো ওনার বিরুদ্ধে, আপনারা জানেন আমার অনেক ভিডিওস আছে, ফেসবুক পোস্ট আছে, সব কিছু আছে। আমি আন্দোলন করেছি, আমি সব কিছু করেছি, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, ওইটা না। আমি সাপোর্ট করতে চাই যে আগামীতে যেন এরকম কিছু না হয়, এবং এই ইনকোয়ারি কমিশন যেটা আছে এই সরকারই ঠিক করুক কি কি ইনকোয়ারি করবে, টার্মস অফ রেফারেন্স কি হবে। কাজে আমরা কিছু ইম্পোজ করছি না। থ্যাংক ইউ। একটা লিগ্যাল নোটিশ দিয়েছিলাম, যারা ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা ছিলেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন। ইতিমধ্যে দেশবাসী সহ আপনারা সবাই সাক্ষী হয়েছেন, ওনারা কিন্তু এসেছিলেন কুঠা না মেধা এই একটা কারণে, যেখানে আমাদের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, যেটা আপনারা দেখেছেন নেপালে। কিন্তু ওনারা এসে আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল। যে কারণে ইউনিসেফের আমাদের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছে রানা ফরওয়ার্ড গড সেক প্লিজ ডোন্ট ডু। তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে এবং আপনাদের রিপোর্টের মাধ্যমে মানুষ দেখছে। আপনাদের আরেকটি কথা বলে রাখি, এখনও বাংলাদেশে আমার মা বোনদের অনেকের বাচ্চা ইনফ্যান্ট শিশু অসুস্থ হওয়ার পরে হসপিটালে নেওয়ার মতো যোগ্যতা তাদের নাই, তাদের রিপোর্ট কিন্তু আপনাদের কাছে আসে না, তাদের সংখ্যা আসে না। এই যে হত্যাকাণ্ড, এটা পরিকল্পিতভাবে, কারণ হচ্ছে ডক্টর ইউনূসের আরেকটি ইনফরমেশন আপনাকে দেই, উনি শুধু ওনার এই বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের শেয়ার চেঞ্জ করেনি, সম্পদ শুনেছেন সম্পদ নামে, যেটা আপনার নগদের মতো বিকাশের মতো একটা, যেটা কোটি কোটি টাকা লেনদেন করেছেন, আদম ব্যাপারে লাইসেন্স থেকে সবই দিয়েছেন, শেয়ার ধারাবাহিকতায় এই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, যেখানে জিরো লেভেলে চলে গেছে হাম বাম যেটা, সেটাকে উনি বন্ধ করেছেন শুধু প্রাইভেটের জন্য। আমি আমার রিট পিটিশন আজকে দায়ের করেছি 6548/2026। আমি পিটিশনার, কারণ হচ্ছে এটাকে একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 দ্বারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আমরা টেলিকমিউনিকেশন লাইসেন্স নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 যে আইনটা পলিসিটা করা হয়েছে সেইটাকে চ্যালেঞ্জ করেছিলাম রিটের মাধ্যমে, এবং আজকে সেটার অর্ডার পেয়েছি, অর্থাৎ আজকে রুল পেয়েছি আমরা যে এই আইনটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 কেন অবৈধ ঘোষণা করা হবে না। উই হ্যাভ চ্যালেঞ্জড সাম ক্লজেস অফ দিস প্রভিশন, অর্থাৎ এই পলিসিটার টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025-এর আমরা কতিপয় প্রভিশনকে, কতিপয় ক্লজকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম। কেন করেছিলাম? বিকজ এই ক্লজগুলো মূলত আসলে ব্যাকডোর সিস্টেম অফ মানি লন্ডারিং ফ্রম বাংলাদেশ। আমরা বলতে চাচ্ছি যে এই আইন, এই কতিপয় পলিসিগুলো করা হয়েছে এমনভাবে যে এর মাধ্যমে বিদেশে বাংলাদেশের টাকা বিদেশে চলে যাবে। সেটা কিভাবে চলে যাবে? বিকজ আমরা দেখেছি যে এই পলিসিতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে অসংখ্য বিদেশি যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে MNO মোবাইল নেটওয়ার্ক অপারেটিং যে কোম্পানিগুলো, মোবাইল কোম্পানিগুলো বিশেষ করে, প্লাস অন্যান্য বিদেশি কোম্পানিগুলোকে প্রায় 4টা লেয়ারের লাইসেন্স দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ওয়ারাস যেখানে বাংলাদেশের ডোমেস্টিক যে কোম্পানিগুলো আছে, অর্থাৎ আমাদের নিজস্ব কোম্পানিগুলো আছে, সেইগুলো শুধুমাত্র একটা লাইসেন্স নিতে পারবে। তো যেহেতু এটা একটা ভয়ঙ্কর রকমের ডিসক্রিমিনেশন, যেখানে নিজের দেশের কোম্পানি নিজের দেশে ব্যবসা করতে পারবে না। অলরেডি মেইন স্ট্রিম অসংখ্য নিউজে আসছে যে টেলিকমিউনিকেশন খাতটা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমরা পিআইএল করেছিলাম। আরেকটা রিজন হচ্ছে যে আপনার দেশের যদি নেটওয়ার্ক, ইন্টারনেট সব কিছুই বিদেশি কোম্পানিদের হাতে চলে যায়, তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব, যেটাকে আমরা বলি দ্য সভারেন্টি অফ দ্য কান্ট্রি, রাষ্ট্রের সার্বভৌমত্বটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, রাষ্ট্রের সিকিউরিটি চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। বাংলাদেশের 2900-র মতো কোম্পানি আছে, এই কোম্পানিগুলো যদি ব্যবসা করতে না পারে, এবং নতুন উদ্যোক্তারা যদি এই টেলিকমিউনিকেশন খাতে আসতে না পারে, তাহলে কি হবে? তাহলে বিদেশি কোম্পানিগুলো এই দেশের কোম্পানি খাতটাকে ধরে ফেলবে। আর তখন কি হবে? লেটস গেট ব্যাক টু 2007 সালে চলে যায় বা তার আগে চলে যায়।
সেটা কি হয়েছিল, আমরা এক মিনিট মোবাইল করলে কি হতো, 10 টাকা, 8 টাকা, 9 টাকা, 60 টাকা মিনিট কাটতো। ইন্টারনেটের টাকা অনেক দিতে হতো। যদি মার্কেট মনোপলি করে কম্পিটিশন